সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেলের নিয়মিত আয়োজন কাকাতুয়া এজেন্সি ইউএসএ ট্যাক্স অ্যাকাউন্টিং অনুষ্ঠানে। আমি ফাবিয়ান ইসা চ্যানেলের নিউ ইয়র্ক স্টুডিও থেকে এবং আমাদের বরাবরের অতিথি আইআরএস এনরোল এজেন্ট জনাব পারভেজ কাজী। কেমন আছেন? ধন্যবাদ জিজ্ঞেস করার জন্য। ভালো আছি, আপনি কেমন আছেন? জি, আমি আলহামদুলিল্লাহ ভালো। আজকে প্রোগ্রামটা শুরু করব, আমি একটু ক্যাপিটাল গেইন ট্যাক্স নিয়ে কথা বলতে চাচ্ছি। ক্যাপিটাল গেইন ট্যাক্সটা কি শুরুতে আমি যদি জানতে চাই। ধন্যবাদ। ক্যাপিটাল গেইন ট্যাক্স হচ্ছে যে আপনি যদি কোনো ইনভেস্টমেন্ট অথবা কোনো অ্যাসেট অথবা কোনো প্রপার্টি কিনে থাকেন, সেই প্রপার্টিটা যখন বিক্রি করবেন এবং এটা যদি ভ্যালু ইনক্রিজ করে আপনি কেনার পর, এবং সেই এক্সেস ভ্যালুতে অথবা ইনক্রিজড ভ্যালুতে আপনি যদি এটাকে বিক্রি করেন, এই যে মার্জিনটা ক্রিয়েট হলো, এটাকেই বলা হয় ক্যাপিটাল গেইন। ধরেন আমি একটা প্রপার্টি বাড়ি কিনেছি, ধরেন এটা একটা বাড়ি আমি কিনেছি 500,000। আমি এখানে 20 বছর ছিলাম, এই বাড়ির ভ্যালু এখন 2.5 মিলিয়ন, এবং বাড়িটা আমি উইল অথবা ট্রাস্ট করেছি, আমি লিখে গেছি যে আমি মারা গেলে আমার 2 মেয়ে এরা ইনহেরিট করবে এই বাড়িটা। এখন আমি মারা গেলাম এবং তারা ইনহেরিট করলো, এবং ইনহেরিট করে ওরা 2.5 মিলিয়নে বাড়িটা বিক্রি করে দিল। 500,000-এর বাড়ি 2.5-এ বিক্রি করলো, তার মানে 2 মিলিয়নের উপর ওরা কি ক্যাপিটাল গেইন ট্যাক্স পে করবে কিনা? যেহেতু করতে হচ্ছে না, যেহেতু ওরা ইনহেরিট করেছে, ওরা যখন ইনহেরিট করেছে তখন মার্কেট ভ্যালুতে হচ্ছে ওদের বেসিস। আচ্ছা, তো তখন মার্কেট ভ্যালু হচ্ছে 2.5, ওরা সেল করেছে 2.5-এ, জিরো ট্যাক্স। হ্যাঁ, ওরা যদি 2.5-এ ইনহেরিট করে 2.6-এ সেল করে, 100,000-এর উপর ওদেরকে ট্যাক্স পে করতে হতো। তো এটাও একটা ভেরি বিগ ইস্যু যে আপনি এটাকে ইনহেরিট করেছেন যখন, তখনকার মার্কেট ভ্যালু, মার্কেট প্রাইস অনুযায়ী আপনার বেসিস, মানে এটার কস্ট আপনার সেটা। তারপর হ্যাঁ, ওরা আরও 5 বছর রাখলো, 3 মিলিয়নে সেল করলো, তখন 500,000-এর উপর ওরা ট্যাক্স দিবে, কিন্তু 2 মিলিয়ন ওরা পেল একদম ফ্রি। কিন্তু ইনহেরিট করার পরে যদি ওরা 5 বছর থেকে থাকে, তাহলে কি বাড়িটা ওদের নামে হচ্ছে? হ্যাঁ, বাড়ি তো ওদের নামে। যদি ওদের নামে হয়ে থাকে তাহলে তো 2 বছর থাকলে আর ক্যাপিটাল গেইন ট্যাক্সটা দেওয়ার কথা না। হ্যাঁ, ওরা 2.5-এ ইনহেরিট করেছে, ওরা যদি প্রাইমারি রেসিডেন্স হয়, ওই এলিজিবিলিটিতে ওরা যদি কোয়ালিফাই করে এবং 300,000-এ বিক্রি করে, 3 মিলিয়নে, তাহলে ওদেরকে কোনো ট্যাক্স দিতে হচ্ছে না। কিন্তু যেহেতু এখানে 2 জন মেয়ে, তো ওরা তো আর একসাথে থাকবে না এবং এক হাউজ হোল্ড না, 2 জনের সেপারেট ফাইলিং। তো কার কি সিচুয়েশন উই ডোন্ট নো, হয়তো একজনের প্রাইমারি রেসিডেন্স ওটা হতে পারে 1 ফ্যামিলি হোম, তো একজনই শুধু এই বেনিফিটটা পাবে। নানাভাবে এই ট্যাক্সটাকে কমানো যায় অথবা টোটালি অ্যাভয়েড করা যায়। আরেকটা হচ্ছে যে কোয়ালিফাইড স্মল বিজনেস স্টকস। কোয়ালিফাইড স্মল বিজনেস স্টকস, এটা অবশ্যই ইনকর্পোরেশন অথবা কর্পোরেশন হতে হবে, এবং এই স্টকগুলো আপনি যদি কিনে থাকেন এবং ইউ ওন দ্যাট বিজনেস ফর 5 ইয়ার্স, অথবা সেই স্টকগুলো, শেয়ারগুলো ওন করেন 5 বছরের অধিক, আপনি যেই প্রাইসেই এটাকে পরে বিজনেসটাকে সেল করে দেন না কেন, শেয়ারগুলোকে সেল করে দেন না কেন, ইউ পে 0 ক্যাপিটাল গেইন ট্যাক্স। এবং এখানে কোনো লিমিট নাই যে আপনি 1 মিলিয়ন, 3 মিলিয়ন, 5 মিলিয়ন, এরকম 10 মিলিয়ন পর্যন্ত আপনি এটা ট্যাক্স ফ্রি পাবেন। তো এই ট্যাক্স লগুলো
ইনফ্যাক্ট আইআরএস অথবা কংগ্রেস ট্রাই করেছে যে ছোটখাটো এন্টারপ্রেনারদেরকে আকর্ষিত করা। করার জন্য, উৎসাহিত করার জন্য, যেন এন্টারপ্রেনাররা এই সকল জিনিসে একটু নজর দেয় এবং তারা যেন এগুলোকে তাদের জেনারেশনাল ওয়েলথ ক্রিয়েট করতে সাহায্য করে। আরেকটা হচ্ছে, সেটা হচ্ছে যে 1031 এক্সচেঞ্জ। ধরেন এটা কিন্তু প্রাইমারি রেসিডেন্সে হবে না, এটা হচ্ছে ফর ইনভেস্টমেন্ট প্রপার্টি। আমি একটা ইনভেস্টমেন্ট প্রপার্টি কিনেছি 1 মিলিয়ন ফর এক্সাম্পল। এখন আমি সেই ইনভেস্টমেন্ট প্রপার্টিটাকে সেল করছি। সেল করে উইদিন 6 মান্থস আমি ওই প্রাইসে অথবা ওর থেকে অধিক দামে আরেকটা ইনভেস্টমেন্ট প্রপার্টি যদি কিনি, এবং দেয়ার আর সার্টেন রুলস, সেটাকে যদি আমি স্ট্রিক্টলি ফলো করি, তাহলে এখানেও আমাকে কোনো ক্যাপিটাল গেইন ট্যাক্স দিতে হয় না। কিন্তু এখানে যেটা হয়, ক্যাপিটাল গেইন ট্যাক্সগুলো পরবর্তী সেলের জন্য মানে পিছিয়ে দেয়া হচ্ছে, এটাকে হোল্ড করা হচ্ছে ফর দ্য টাইম বিং। আমি একটা প্রপার্টি ধরেন কিনেছিলাম 1 মিলিয়নে, এটা আমি বিক্রি করছি 1.5-এ, এবং আমি 6 মাসের মধ্যে 2 মিলিয়ন দিয়ে একটা প্রপার্টি কিনেছি। তো এখানে যে 500,000 আমার গেইন হলো, এইটার উপর আমাকে ট্যাক্স দিতে হবে না। আচ্ছা, কিন্তু 500,000 যে আমার ক্যাপিটাল গেইন, এটা চলেও যাচ্ছে না, এটা আমাকে ফলো করবে। আচ্ছা, ওই 2 মিলিয়নের প্রপার্টি আমি হয়তো 5 বছর পর, 6 বছর পর 3 মিলিয়নে বিক্রি করলাম, এবং তখন আমার ট্যাক্স লায়াবিলিটি আসবে 1 মিলিয়ন, এবং প্রিভিয়াসলি যে 5 মিলিয়ন আমি হোল্ড করেছিলাম সেটা। কিন্তু ওই 3 মিলিয়ন সেল করার সময় আমি যদি আরেকটা ইনভেস্টমেন্ট প্রপার্টি উইদিন 6 মান্থস কিনি, এবং এটার কিন্তু কিছুটা রুল আছে, ওই টাকা আপনি ধরতে পারবেন না, আচ্ছা, এটা থার্ড পার্টি রেফারির কাছে যাবে এই পয়সাটা, এবং 60 ডেজের মধ্যে আপনাকে 3টা প্রপার্টি আইডেন্টিফাই করতে হবে যে আপনি কিনছেন, এবং উইদিন 6 মান্থস আপনাকে দেখাতে হবে। এটা ক্লোজ করতে হবে। আপনি বাড়ি কিনছেন, কিনছি, দেখছি, এসব বলে চলবে না। 6 মান্থের মধ্যে আরেকটা বাড়ি ক্লোজ করতে হবে, ইকুয়াল ভ্যালু অর মোর। আচ্ছা, এইভাবে আপনি ডিলে করতে পারেন। কম ভ্যালু হচ্ছে না, হয় ইকুয়াল ভ্যালু অর মোর। না, কম হলে হবে না, ইদার ইকুয়াল অর মোর। এবং এইভাবে আপনি যতবার ইচ্ছা লাইফে এটা করতে পারেন, এবং এগুলো হোল্ড হতে থাকবে। এবং ধরেন এক পর্যায়ে গিয়ে অ্যাট ইয়োর ওল্ড এজ আপনি এগুলো পাস অ্যাওয়ে করলেন, আপনার বাচ্চারা অথবা আপনি যাকে বেনিফিট দিতে চান সে এটা ইনহেরিট করলো, এবং এই যে এতদিন যে ক্যাপিটাল গেইনগুলো আপনি হোল্ড করেছেন এবং একটার পিছনে একটা যোগ হয়ে আসছিল, এগুলো সব ইরেজ হয়ে যাবে। কারেন্ট মার্কেট ভ্যালুতে সে ইনহেরিট করলো প্রপার্টিটা। তাহলে অনেকগুলো সূক্ষ্ম টেকনিক আছে এই ট্যাক্সটা রিমুভ করার জন্য। জি, স্পেশালি রিয়েল স্টেট যারা ওনার, তারা এইগুলোকে ব্যবহার করে থাকে, এবং রিয়েল স্টেটে যারা ইনভেস্ট করে এবং যাদের মেইন পারপাস হচ্ছে জেনারেশনাল ওয়েলথ ক্রিয়েট করা এবং তাদের ছেলে মেয়েদের জন্য অথবা গ্র্যান্ড ডটার গ্র্যান্ডসনের জন্য রেখে যাওয়ার, তারা এভাবেই সাধারণত করে থাকেন। জনাব পারভেজ কাজী, আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য জানলাম ক্যাপিটাল গেইন ট্যাক্স নিয়ে। এই পর্যায়ে আমি একটু টপিকটা চেঞ্জ করতে চাচ্ছি এবং আমি একটু কথা বলতে চাচ্ছি ম্যারিড ফাইলিং নিয়ে। জয়েন্টলি যারা ফাইল করছে এবং সেপারেটলি যারা ফাইল করছে। অনেকেই জানেন যে ম্যারিড ফাইলিং সেপারেটকে একটু প্যানালাইজ করা হয়। প্যানালাইজ করা হয় বলতে অনেক সুযোগ সুবিধা দেয়া হয় না ম্যারিড ফাইলিং সেপারেটে। যেমন ধরেন আর্নড ইনকাম ট্যাক্স ক্রেডিট, আমি ম্যারিড ফাইলিং সেপারেট করছি, আমার ফাইলে চাইল্ড আছে
এবং আমার ইনকাম এলিজেবল ফর আর্নড ইনকাম ট্যাক্স ক্রেডিট, কিন্তু আমি আর্নড ইনকাম ট্যাক্স ক্রেডিট পাবো না ম্যারিড ফাইলিং সেপারেটের কারণে। এটা যদি ম্যারিড ফাইলিং জয়েন্ট হতো অথবা হেড অফ হাউস হোল্ড হতো, আমি আর্নড ইনকাম ট্যাক্স ক্রেডিটটা পেতাম। এরকম অনেকগুলো প্যানালাইজ করা হয়, অনেকগুলো সুযোগ ম্যারিড ফাইলিং সেপারেট ফাইল থেকে উঠিয়ে নেওয়া হয়েছে। তো অনেক সময় আমাদের কাছে ট্যাক্স পেয়াররা আসেন এবং তারা একই সাথে থাকেন, একই বাসায় থাকেন, হাজব্যান্ডের ইনকাম আছে, ওয়াইফেরও ইনকাম আছে, দুটা ইনকামকে যখন কম্বাইন্ড করা হয় তখন তাদের ইনকাম বেশি হয়ে যায়, আর্নড ইনকাম ট্যাক্স ক্রেডিটটা ওনারা তখন পান না। কিন্তু যদি ওনারা দুটো সেপারেট ফাইল করেন এবং ওনাদের ধরেন দুটো তিনটা বাচ্চা, একজন একটা বাচ্চা নিয়ে ফাইল করলো, আরেকজন দুটো বাচ্চা নিয়ে ফাইল করলো, এবং ম্যারিড ফাইলিং সেপারেটকে তারা একটু ওভারলুক করে এড়িয়ে গিয়ে হেড অফ হাউস হোল্ড ফাইল করলেন এবং অনেক টাকা তারা রিফান্ড পান। এবং তারা সাধারণত আমাদেরকে বলে থাকে, আমি যেখানে কাজ করি ওখানে আমার সাথে সবাই এটা করে। কিন্তু কাকাতুয়া এজেন্সি নেভার ডু দ্যাট। আমরা বলে থাকি যে সরি, আমরা আপনাকে সাহায্য করতে পারলাম না, এটা আপনি করতে পারবেন না। পারভেজ কাজী, আইআরএস এনরোলড এজেন্ট, দীর্ঘদিনের অভিজ্ঞতা নিয়ে অত্যন্ত যত্ন সহকারে ট্যাক্স ফাইলিং করেন। তার প্রতিষ্ঠান কাকাতুয়া এজেন্সি নিয়ে তিনি কি বলছেন? কাকাতুয়া এজেন্সি সম্পর্কে বলবে আমাদের গ্রাহকরা যারা গত 33 বছর ধরে আমাদের উপর আস্থা রেখে আসছেন। কাকাতুয়া এজেন্সি, 8828 192 স্ট্রিট, জামাইকা, 3731 77th স্ট্রিট, জ্যাকসন হাইটস, নিউ ইয়র্ক। কাকাতুয়া এজেন্সি জ্যাকসন হাইটসের 77 স্ট্রিটে অবস্থিত, প্রবাসীদের সেবায় একটি দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন প্রতিষ্ঠান। আমরা যত্ন সহকারী এবং সততার সাথে সকল প্রকার ট্যাক্স এবং অ্যাকাউন্টিং সার্ভিস ছাড়াও ইমিগ্রেশনের সব রকম কাজ করে থাকি। সুদীর্ঘ 30 বছর ধরে আমরা ট্যাক্স, অ্যাকাউন্টিং ও ইমিগ্রেশন বিষয়ক সেবাগুলো দিয়ে আসছি আমাদের কমিউনিটিতে। কাকাতুয়া এজেন্সি আস্থার এক নাম। যোগাযোগ 37-31 77th স্ট্রিট, জ্যাকসন হাইটস, নিউ ইয়র্ক। অনেকে মেনে নেয়, যেহেতু লিগ্যালিটির প্রশ্ন যখন আসে, আপনি রাইট সাইড অফ দ্য ল থাকতে চান না আদার সাইড অফ দ্য ল, অনেকেই তখন আমাদের সাথে অ্যাগ্রি করে, বলে যে পাস ভাই আমি ঠিক আছে, না পেলে নাই, আপনি যেটা লিগ্যাল যেটা হয় সেটাই করেন। অনেকে আবার ফাইল নিয়ে চলে যায়, তারা বলে যে আমরা অমুক জায়গায় গিয়ে ওরা করছে, ওইখানে ট্যাক্স প্রিপেয়ারার অথবা যে প্রফেশনাল সে তো এইসব কিছুই জিজ্ঞেস করে না। ঠিক আছে, এরকম অনেকেই কিন্তু 2-3 বছর পর আমাদের কাছে ফেরত আসছে, যেহেতু ওনারা যেই অতিরিক্ত টাকাগুলো আর্নড ইনকাম ট্যাক্স ক্রেডিটে নিয়েছিলেন সেগুলো আইআরএস পরবর্তীতে জানতে পেরেছে এবং সেইগুলো ফেরত যাচ্ছে। তো ম্যারিড ফাইলিং জয়েন্টের ব্যাপারে আমি সাধারণত বলে থাকি, রুল অফ থাম্ব হচ্ছে ইফ ইউ লিভ টুগেদার ইউ শুড ফাইল টুগেদার। আচ্ছা, সিম্পল, এর উপরে আর যাবেন না। হ্যাঁ, সার্টেন সার্কামস্ট্যান্সেসে আমাদেরকে ম্যারিড ফাইলিং সেপারেট করতে হয়, আমরা করি, কিন্তু ম্যারিড ফাইলিং সেপারেটের যেই প্যানালাইজ করা হয়, যে পেনাল্টিগুলো, সেইগুলোকে অ্যাকনলেজ করেই করি। যেমন ধরেন ওয়াইফের ইনকাম অনেক বেশি, হাজব্যান্ড হয়তো পঙ্গু অথবা ডিসেবল, কোনো না কোনো কারণে ওনার মেডিকেইড লাগবে, ওনার হোম কেয়ার লাগবে, ওনার সুযোগ, এই সুযোগগুলো লাগবে হেলথ ইন্স্যুরেন্স অথবা হেলথের জন্য। তখন আমরা ওনাদেরকে রিকমেন্ড করি যে আপনি ম্যারিড ফাইলিং সেপারেট করেন, লেট হার ডু এ ম্যারিড ফাইলিং সেপারেট অ্যাজ ওয়েল। এটা ইদার স্পাউসকে শুধুমাত্র মেডিকেইডের সুযোগ দেওয়ার জন্য আমরা এটা করে থাকি এবং বৈধভাবেই করে থাকি। ম্যারিড ফাইলিং সেপারেট কিন্তু আইআরএস এর দেওয়াই একটা ফাইলিং স্ট্যাটাস, অতএব এটা অবৈধ কিছু না।
অবৈধ হচ্ছে আপনি ম্যারেড ফাইলিং সেপারেট করতে গিয়ে হেড অফ হাউস হোল্ড ফাইল করাটা। আপনি ঠিক ম্যারেড ফাইলিং সেপারেট করলেন না, যেহেতু করতে গেলেই বাচ্চাদের ক্রেডিটগুলো আসবে না এবং অনেকগুলো পেনাল্টি এসে দাঁড়াবে আপনার ফাইলে, সেটাকে আপনি অন্যভাবে পরোক্ষভাবে এড়িয়ে যাবার জন্য আপনি হেড অফ হাউস হোল্ড ফাইল করলেন, যেটা আপনি করতে পারেন না। হেড অফ হাউস হোল্ড ফাইল করতে হলে ধরেন আপনি বলছেন যে হ্যাঁ আমার চাইল্ড আমার সাথে থাকে এবং আমার হাজব্যান্ড সেপারেটলি থাকে, উনি আমাদের সাথে থাকে না, যদিও আমাদের ডিভোর্স হয় নাই, বাট উই লিভ সেপারেট ফর এন্টায়ার ইয়ার এবং আমাদের ডিভোর্স প্রসেসিং শুরু হচ্ছে শিগগিরই এবং উনি আলাদা থাকেন, এগুলো যদি প্রমাণ করতে পারেন অনলি দেন ইউ ক্যান ফাইল হেড অফ হাউস হোল্ড। আমরা এইসবের ডকুমেন্টস চাই, অনেকে ফেল করে, ইভেন আমরা এফিডেভিটও চাই। আচ্ছা, লেট ইউর বেস্ট ফ্রেন্ড আন্ডার ওথ বলুক যে আপনি এবং আপনার হাজব্যান্ড একসাথে থাকেন না, সেপারেট থাকেন এবং চাইল্ড আপনার সাথে থাকে এবং আপনি চাইল্ডের পুরো ভরণ পোষণ আপনি টেক কেয়ার করেন, তখন আমরা এই ফাইলগুলো করে থাকি। আদারওয়াইজ জাস্ট এক্সট্রা কিছু রিফান্ড পাওয়ার জন্য এটা করা, এটা সঠিক হবে না। আপনার ফাইলে ডিপেন্ডেন্ট হিসেবে দেখানোর জন্য কি শুধু রক্তের সম্পর্কই লিগ্যাল, নাকি আমি অন্য সম্পর্ক, ফর এক্সাম্পল আমার খালা, আমার মামা বা বাবা মা বা সন্তান ছাড়া কি অন্য কাউকে ডিপেন্ডেন্ট দেখানো সম্ভব কিনা? জি, সম্ভব। ডিপেন্ডেন্ট দেখাবার সর্বপ্রথম ক্রাইটেরিয়া হচ্ছে যেই কয়েকটা জিনিস লাগে, আমরা 5টা জিনিস খুঁজি ডিপেন্ডেন্টের জন্য। সর্বপ্রথম হচ্ছে যে ডিড ইউ বেয়ার মোর দেন 50% অফ হিজ অর হার লিভিং এক্সপেন্স। একজন লোককে থাকতে হলে যেই খরচ আছে বাৎসরিক, সেটার মোর দেন 50% আপনাকে বেয়ার করতে হবে। দ্বিতীয়, সেই লোকটা বৈধ কিনা। তৃতীয়, সেই লোকটা আপনার সাথে জন্মসূত্রে, রক্তসূত্রে অথবা কোনো না কোনোভাবে কানেক্টেড কিনা, রিলেটিভ কিনা। পঞ্চম হচ্ছে তার ইনকাম আপনার থেকে অধিক কিনা। আপনি একজনকে ক্লেম করে ফেললেন, অথচ ধরেন লিভিং এক্সপেন্স একটা লোকের দরকার হয়ে থাকে যৌথভাবে থাকতে হলে $10-12 হাজার, ওই লোকের ইনকাম 20,000, তো আপনি তাকে কিভাবে ক্লেম করবেন? আর নাম্বার 6 হচ্ছে সে ইউএসএতে মোর দেন 6 মান্থ থাকে কিনা। এই 5টা টেস্টে যদি উনি এলিজেবল হয় তো ডেফিনেটলি সে আপনার ডিপেন্ডেন্ট হতে পারে। এবং শুধু সম্পর্কিত হতে হবে, ফ্রেন্ডও, মানে অনেক সময় বিয়ে করেনি, স্পাউসরা একসাথে আছে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, এবং তারা একে অন্যকে, যেহেতু একজন কাজ করে আরেকজন কাজ করছে না, তারা একে অন্যকে ডিপেন্ডেন্ট দেখাতে পারে, যেহেতু মোর দেন 50% অফ দ্য লিভিং এক্সপেন্স আদার স্পাউস বহন করছে। এই 5টি শর্ত পূরণ যদি হয় যে কোনো একটা, তাহলে সে ডিপেন্ডেন্ট হিসেবে শো করতে পারছেন। জি, তাহলে ডিপেন্ডেন্ট আপনি ক্লেম করতে পারেন। প্রথমবার যারা আমরা ট্যাক্স ফাইল করে থাকি, যারা প্রথমবার ইমিগ্রেন্ট ভিসায় আমরা আসি বা ট্যাক্স ফাইল করি, একটা মানে শুনতে হাস্যকর শোনালেও এই প্রশ্নটা আমাদের মনে এসে থাকে যে বাংলাদেশে যে আমাদের প্রপার্টিগুলো আছে বা বাংলাদেশের যে সম্পত্তি আছে তার উপর কি আমাদের ট্যাক্স দিতে হবে কিনা, এটার উত্তর কিভাবে দিবেন? প্রথমবার যারা ট্যাক্স ফাইল করছে অথবা যারা অনেক দিন ধরে ফাইল করছে, এটা কিন্তু প্রশ্নটা প্রথমবার যারা আসছে তাদের জন্যই শুধু থাকা উচিত না, এটা দুইজনের জন্যই, হ্যাঁ উভয় পক্ষের জন্যই এটা, এই প্রশ্নটা হওয়া উচিত যে আমাদের দেশে অনেকের ল্যান্ডেড প্রপার্টি আছে, কোনো ইনকাম জেনারেশন নাই, তো ডেফিনেটলি সেটার উপরে কোনো ট্যাক্স পে করতে হয় না। অনেকের অ্যাপার্টমেন্ট আছে অথবা বাড়ি আছে, সেখান থেকে রেন্টাল ইনকাম আছে। অনেকের দেশে ব্যাংকে টাকা আছে এবং যদি মোর দ্যান $10,000 আপনার থেকে থাকে এবং আপনি যে ইন্টারেস্ট ইনকামটা আর্ন করেন
সেটার উপর আপনাকে ট্যাক্স পে করতে হয়। এবং F-বার বলে আইআরএসের একটা ফর্ম আছে, এটা অনলাইনে সাবমিট করতে হয়। ফরেন ব্যাংক অ্যাকাউন্ট রিপোর্টিং আমরা এটাকে বলে থাকি F-বার। তো F-বার আমাদের সকলের জন্য, এবং বাংলাদেশও আগে ছিল না, কিন্তু অ্যাপ্রক্সিমেটলি গত 10 অথবা 12-13 বছর হবে বাংলাদেশও এই চুক্তিতে ইউএসের সাথে তারা চুক্তি স্বাক্ষর করেছে যে আমাদের ফরেন ব্যাংক অ্যাকাউন্ট রিপোর্টিংটা একান্তই দরকার, এবং সেই সাথে আমাদের ওখান থেকে যদি কোনো ইনকাম জেনারেশন থাকে সেটাও আমাদের ট্যাক্সের আওতায় আসবে। ইউএসের রুলটা হচ্ছে, আপনি যদি ইউএসের সিটিজেন অথবা গ্রিন কার্ডধারী হয়ে থাকেন, আপনার ওয়ার্ল্ড ওয়াইড ইনকাম আমেরিকাতে রিপোর্ট করতে হবে। আচ্ছা, ওয়ার্ল্ড ওয়াইড ইনকাম, এটা শুধু বাংলাদেশেই না, অন্য কোনো দেশেও থাকতে পারে, এবং সেই ইনকামটা আপনার এইখানের ইনকামের সাথে যুক্ত হতে হবে। জনাব পারভেজ কাজী, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এত গুরুত্বপূর্ণ অনেকগুলো তথ্য দেওয়ার জন্য। আজকের পর্বে আমরা অনেকগুলো টপিক নিয়ে কথা বলেছি, কিন্তু তার মধ্যে প্রধান যেটা ছিল সেটা হচ্ছে ক্যাপিটাল গেইন ট্যাক্স, এবং আমরা জনাব পারভেজ কাজীর মাধ্যমে অনেকগুলো সূক্ষ্ম নিটিগ্রিটি ডিটেলস জানতে পেরেছি যে কিভাবে আমরা এই ট্যাক্সটাকে কমাতে পারি বা ইভেন অ্যাভয়েড করতে পারি। তো যে কোনো ধরনের প্রয়োজনে সাজেশন থাকবে, অবশ্যই যেন আমরা আইআরএস এনরোল এজেন্টদের দ্বারপ্রান্তে পৌঁছাই, যেন আমরা সঠিকভাবে ট্যাক্সটা রিডিউস করতে পারি এবং লিগালি ট্যাক্সটা রিডিউস করতে পারি। আমি ফাবিয়া নিসা আজকে চ্যানেল আই নিউ ইয়র্ক স্টুডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। পারভেজ কাজী, আইআরএস এনরোলড এজেন্ট, দীর্ঘদিনের অভিজ্ঞতা নিয়ে অত্যন্ত যত্ন সহকারে ট্যাক্স ফাইলিং করেন। তার প্রতিষ্ঠান কাকাতুয়া এজেন্সি নিয়ে তিনি কি বলছেন? কাকাতুয়া এজেন্সি সম্পর্কে বলবে আমাদের গ্রাহকরা, যারা গত 33 বছর ধরে আমাদের উপর আস্থা রেখে আসছেন। কাকাতুয়া এজেন্সি, 8828 192 স্ট্রিট, জামাইকা, 3731 77th স্ট্রিট, জ্যাকসন হাইটস, নিউ ইয়র্ক। কাকাতুয়া এজেন্সি জ্যাকসন হাইটসের 77 স্ট্রিটে অবস্থিত, প্রবাসীদের সেবায় একটি দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন প্রতিষ্ঠান। আমরা যত্ন সহকারী এবং সততার সাথে সকল প্রকার ট্যাক্স এবং অ্যাকাউন্টিং সার্ভিস ছাড়াও ইমিগ্রেশনের সব রকম কাজ করে থাকি। সুদীর্ঘ 30 বছর ধরে আমরা ট্যাক্স, অ্যাকাউন্টিং ও ইমিগ্রেশন বিষয়ক সেবাগুলো দিয়ে আসছি আমাদের কমিউনিটিতে। কাকাতুয়া এজেন্সি আস্থার এক নাম। যোগাযোগ 37-31 77th স্ট্রিট, জ্যাকসন হাইটস, নিউ ইয়র্ক